ফেলবো তোর গাড়িতে ব্রেক ধরছে তখন তো দেখলি মারলাম, দেখলি এরকম উপর নেমে গেলি কিছু। আচ্ছা বলো তো, লাদাখের মতন জায়গায় আমরা কেন যাই? 6-7 দিনের জন্য মনোটোনাস লাইফ থেকে মুক্তি পেতে, তাই তো? তারপর আবার শহুরে জীবনের সুযোগ সুবিধাগুলোকে মিস করতে থাকি। কিন্তু যদি বলা হয় এরকম ব্যারেন ল্যান্ডে বছরের পর বছর সার্ভাইভ করতে, ভাবতে ভয় লাগলো তো। কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি এইসব জায়গাতে সার্ভাইভ তো করছেই, তার সাথে প্রহরীর মতন জেগে দেশকে প্রোটেক্ট করছে। তাই দিনের শেষে নিজের বিছানায় নিশ্চিন্তে ঘুমোতে যাওয়ার আগে একটু অন্তত ওদের স্যাক্রিফাইসগুলো আমাদের মাথায় রাখা উচিত। লাদাখ ট্রিপের ডে 4টা শুরু হলো হুন্ডারের এক সুন্দর সকাল দিয়ে। আর এই রুমটাকে আগের ভিডিওতে 5 মিলিয়ন স্টার রুম কেন বলেছিলাম সেটা তোমরা নিজেরাই দেখে নাও। কাল এক্স্যাক্ট রাত 11টায় কিন্তু এখানে লাইট সব বন্ধ হয়ে গেছিল, পুরো হোমস্টে পুরো এলাকার অ্যাকচুয়ালি নুব্রা ভ্যালিতে। এখানে এটা হচ্ছে আমাদের রুম, আর এই যে রুফটপের এই জায়গাটা খোলা, এখান দিয়ে পুরো স্টার গেজিং করা যাচ্ছিল, তাও আবার বিছানায় শুয়ে। মানে জাস্ট অসাধারণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আজকের আমাদের ডেস্টিনেশন হলো এমন একটা ভিলেজ যা ইন্ডিয়া আর পাকিস্তান দুটো দেশের মধ্যে ডিভাইডেড বাই দ্য 1972 লাইন অফ কন্ট্রোল। হুন্ডার থেকে আজ প্রায় 95 কিলোমিটার রাইড করে পৌঁছতে হবে বালতিস্তান রিজিয়নে থাকা ইন্দো-পাক বর্ডারের লাস্ট ভিলেজ থাংয়ে। সেম ডেতেই আমরা আবার হুন্ডারে ফিরব, আর ফেরার পথে এক্সপ্লোর করব তুর্তুক ভিলেজ, যেটা দেখে মনে হয় যেন স্ট্রেট আউট অফ আওয়ার ড্রয়িং বুকস। কিন্তু জার্নির শুরুতেই আসলো কিছু স্পিড ব্রেকার। কি হলো? ফেলবো তোর গাড়িতে ব্রেক ধরছে তখন তো দেখলি মারলাম, দেখলি এরকম উপর নেমে গেলি কিছু। আমি প্রেশারটা ট্রাই করি না, সামনে পেছন কাজ করছে না। চেইন লুপ বেশি দিয়ে ফেলার জন্য আমাদের বাইকের ব্রেক কাজ করছিল না। যাই হোক, আস্তে ধীরে চলতে লাগলাম, কারণ ধুলো লাগতে লাগতে প্রবলেমটা আবার ঠিক হয়ে যাবে। স্যান্ড ডিউন থাকার জন্য কিন্তু নুব্রা ভ্যালি সবসময় এরকম মিস্টিক দেখতে লাগে। ধুলো ওড়ানো ব্রাউন পাহাড় দেখতে দেখতে কখনো হঠাৎ চোখে পড়বে গ্রিন প্যাচেস। লাদাখি রাস্তা কিন্তু তোমাদের সারপ্রাইজ দেওয়া বন্ধ করবে না। এখানে বলে রাখি, আজকের রাস্তায় প্রচুর মিলিটারি ক্যাম্পস পড়বে, আর সেই জায়গাগুলোতে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, সো প্লিজ রেসপেক্ট দ্য রুলস। ডান পাশে শেয়ক নদীর এই সুন্দর ভ্যালিকে রেখে আমরা এগোতে থাকলাম, কখনো ভালো রাস্তা আবার কখনো অফ রোডিংয়ে। বেশ খানিকটা এগিয়ে বোগদাংয়ের কাছে এক জায়গায় বাইকের চাকায় হাওয়া দিয়ে আমরা চলে গেলাম এই সুন্দর রিভার ভিউ ক্যাফেতে। এখান থেকে রাস্তা কিন্তু বেশ খারাপ হতে শুরু করলো। থাংয়ের কিছুটা আগে এই তিয়াকশি চেকপোস্ট থেকে আর্মির কাছ থেকে পারমিশন নিতে হয় থাং ভিলেজ যাওয়ার জন্য। নিজেদের সাথে গভর্নমেন্ট আইডি প্রুফ অবশ্যই রেখো, ইনক্লুডিং লে থেকে করানো পারমিট আর বাইক রেন্ট রিলেটেড ডকুমেন্টস। অরিজিনালের সাথে ফটোকপিও কিন্তু অনেক জায়গায় দরকার পড়বে। 2018-র আগে পর্যন্ত এই তিয়াকশি অবধি ট্যুরিস্টদের অ্যালাউ করা হতো। 1971 ওয়ারের পর থেকে থাং, তিয়াকশি আর তুর্তুকের মানুষেরা রাতারাতি পাকিস্তানি থেকে ভারতীয় হয়ে যায়। এই গ্রামগুলোয় বেশ কিছু এমন ফ্যামিলি আছে যাদের বাকি মেম্বাররা পাকিস্তানে, কিন্তু তারা একা ইন্ডিয়াতে রয়ে গেছে। ফাইনালি ঢুকলাম থাংয়ে।
এই লেখাগুলো দেখে হাড় হিম হওয়াটা স্বাভাবিক, কিন্তু ইন্ডিয়ান আর্মির জন্য জায়গাটার সেফটি নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এরকম একটা দুর্গম জায়গায় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠতে দেখার এই ফিলিংটা ভাষায় প্রকাশ করা কঠিন। ওখানকার লোকাল কিছু মানুষ 50 টাকা পার পার্সন হিসাবে এই দূরবীনগুলো দিয়ে ট্যুরিস্টদের লাইন অফ কন্ট্রোল, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কিছু অংশ, পাকিস্তানি বাংকার এবং এলওসির ওপাশের একটা পাকিস্তানি ভিলেজ দেখতে গাইড করছিল। বাট উনি এই ভিডিওতে আসতে চায়নি বলে এখানে ফেস দেখাচ্ছি না। बीच में से रिवर जा रहा है, रिवर के राइट साइड पूरा पाकिस्तान का है, लेफ्ट साइड इंडिया का है। रिवर के राइट साइड पे जस्ट ऊपर माउंटेन पे जाके यूं लाइन जा रहा है ना, माउंटेन के ऊपर से उसी लाइन के एंड पर आपको पाकिस्तान का बंकर दिखेगा। सेकंड वाले ग्रीन ही उनका विलेज है, उधर आपको हाउसेज दिखेगा। विलेज का नाम है प्राणु विलेज जी। और ये ऊपर देखो यूं लाइन सा बना हुआ है, उसकी जस्ट ऊपर व्हाइट कलर का दिख रहा है ना छोटा सा, वो अपना इंडियन बंकर है, वहाँ अपना इंडिया का सोल्जर्स रहता है। ये सामने वाला माउंटेन सारा पाकिस्तान का पूरा पीक, ये वाला जी, ये पूरा पीक पर उनका सोल्जर्स रहता है। वो सबसे लंबा पीक हमारे पीछे, सबसे लंबा वाला पीक। अच्छा, कौन सा इंडिया का? वो सबसे उधर वाला मैम, उधर उधर। अच्छा जी जी, हमारे इंडिया का सोल्जर्स रहते हैं। থাং থেকে বেরিয়ে চলতে লাগলাম নেক্সট ডেস্টিনেশন তুর্তুকের দিকে। এই সুন্দর দেখতে ক্যাফেটাতে নদীর আওয়াজ শুনতে শুনতে লাঞ্চ করার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। তবে এখানকার খাবারের কোয়ালিটি অনুযায়ী দামটা অনেকটাই বেশি লেগেছিল আমাদের। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম তুর্তুক এক্সপ্লোর করতে। যেন কোনো শিল্পী সত্যিই রং তুলিতে এঁকেছে এই গ্রামকে। অ্যাপ্রিকট গাছ থেকে কয়েকটা অ্যাপ্রিকটও পেরেছিলাম। গ্রামের মধ্যে দিয়ে হাইক করতে করতে একটা জায়গায় পৌঁছালাম যেখানে পাহাড়ের ভেতরে অদ্ভুতভাবে ভীষণ ঠান্ডা হয়ে রয়েছে। এই জায়গাটা ফেমাস ন্যাচারাল ফ্রিজিং পয়েন্ট নামে। এই গ্রামে বেশিরভাগ বালতি কালচারের মানুষরাই থাকে, যারা বালতি ল্যাঙ্গুয়েজ ছাড়াও হিন্দি আর উর্দু বলতে পারে। তবে এটুকু ঘুরে ঠিক মন ভরল না, তাই নিজেকে প্রমিস করলাম নেক্সট টাইম লাদাখে আসলে অ্যাটলিস্ট 2 দিন কাটাবো এই গ্রামে। হুন্ডার ফেরার পথে ওয়েদার যথেষ্ট খারাপ হয়ে গেছিল, তাই বেশ ভয়ই লাগছিল বাইক রাইডিং করতে। হোমস্টেতে ফেরার আগে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ছিল স্যান্ড ডিউন, যা হলো ফেমাস এখানকার ডাবল হাম্প ক্যামেল রাইডিংয়ের জন্য। নুব্রা ভ্যালিতে থাকা এই ব্যাকট্রিয়ান ক্যামেলদের 17th সেঞ্চুরিতে আনা হয়েছিল সেন্ট্রাল এশিয়া থেকে। সিল্ক রুট ধরে ট্রেডিংয়ের সময় এই ক্যামেলদেরকেই ইউজ করা হতো ভারী জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা চাইলে এই ডাবল হাম্প ক্যামেল রাইড করে নুব্রা ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে পারো। এখান থেকে ঝটপট হোমস্টেতে ফিরেই নেক্সট দিনের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হতে থাকলাম, কারণ ভোর 6:30টাতে আমাদের বেরোতে হবে প্যাংগং লেক যাওয়ার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে প্যাংগংয়ের রাস্তায় নেক্সট ভিডিওতে।